রুমে বসে পাবজি খেলছি, তখনই আম্মু আমার রুমে এসে, কি রে, তুই এখনো বসে আছিস? বসে না থেকে দাঁড়িয়ে থাকবো নাকি? কি বললি? ডিস্টার্ব করো না তো, যাও তো, দেখছো না পাবজি খেলছি। আমার কথা শেষ হতে আম্মু আমার হাত থেকে আমার ফোন কেড়ে নিল। ও আম্মু, আম্মু গো, আমার খেলা। সকালে ব্রেকফাস্ট করার সময় তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? তোকে না বলেছিলাম বিকালে তোর মামার বাড়ি যাব? যাবো তো, আগে মোবাইলটা তো দাও। রেডি হয়ে নিচে আয়, যাবার সময় মোবাইল পাবি, তার আগেও না পরেও না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আম্মু চলে গেল আর আমি অসহায় হয়ে বসে আছি। আর একটু হলেই খেলাটা শেষ হয়ে যেত। এই তো আর 45 মিনিট বাকি ছিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। আবার জামা কাপড় অবশ্য আম্মু আগেই গুছিয়ে নিয়েছে। নিচে নামতে আম্মু, মাশাআল্লাহ, তোকে আজ খুব সুন্দর লাগছে। আসলে আজকে আমি নীল কালারের শার্ট আর একটা কালো জিন্সের প্যান্ট আর হাতে ঘড়ি পরছি, তো তাই দেখতে হবে তো ছেলেটা কার। এখন চুপ কর, একটু এদিকে আয় তো। কেন বলো তো? তোর কপালে একটু কাজল লাগিয়ে দিই, পরে না জানি আবার কার নজর পড়ে। সেজন্যই তো বলি, আমার মতো ছেলের আজ পর্যন্ত কেন একটাও গার্লফ্রেন্ড নেই। কি বললি? বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তো। ও তাই তো। আম্মু একটা কথা। আম্মু আমাকে থামিয়ে দিয়ে, এই নে তোর মোবাইল। তারপর বিকেল 5টার বাসে করে মামার বাড়ি রওনা হলাম, কুমিল্লা টু চট্টগ্রাম। ও হ্যাঁ, এবার আমার পরিচয়টা দিয়েই ফেলি। আমি অব্র, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আব্বু অফিসে কাজে প্রায় বিদেশ থাকে, আর আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। রাতে 9টায় মামার বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকতেই, ভাইয়া কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, তোকে দেখার পর ভালো আছি। অভ্র, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তুমি তো আমাদের এখানে আসোই না। এবার থেকে আসবো। আজ 4 বছর ধরে একই কথা শুনে যাচ্ছি রে ভাগ্নে। আসলে মামা, পড়াশোনা যে চাপ, সময় তো পাই না। সারাদিন মোবাইল টিপলে সময় পাবি কই? এই রে, আম্মু তোমার প্রেস্টিজ একদম পাঞ্চার করে দিল। মামি, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসবো? রাত্রে হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি একটা মেয়ে আমার পাশে বসে আছে। আপনি এই রুমে কেন? আসলে আমি ঘুমাচ্ছিলাম, আর যখন ঘুম ভেঙে যায় তখন দেখি মেয়েটি আমার পাশে বসে আছে। ভালো লাগছে তাই? ফাইজলামি করেন। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অভ্র তাড়াতাড়ি নিচে আয়, আর নীলা তুইও আয়। জি ফুপু। আম্মু, উনি কে? তোর মামাতো বোন। আম্মু এ বলেই নিচে চলে গেল, সাথে নীলাও। আসলে আমি মামার বাসায় আজ 4-5 বছর যাবৎ আসি না, আর খুব ছোট থাকতে নীলার সাথে দেখা হয়, তাই ওকে চিনতে পারিনি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলামা, অভ্রকে নাস্তা দে তো। জি আম্মু। তারপর নাস্তা সেরে উপরে চলে আসলাম কাজ করতে, আই মিন পাবজি খেলতে। আসবো? আমি খেলার দিকে একবারে চেয়ে, আরে বাইরে দাঁড়িয়ে কেন, আসুন। কি করিস? পাবজি খেলি। ও। তারপর নীলা এসে আমার পাশে বসলো। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ও হচ্ছে নীলা, এবার ইন্টার ফাইনাল ইয়ারে, আর সম্পর্কে আমার সিনিয়র মামাতো বোন। খেলা শেষ হতে আর কতক্ষণ লাগবে? এই তো শেষ, কিন্তু কেন? তোর সাথে আড্ডা দেব তাই। তারপর পাবজি খেলা শেষ করে নীলার দিকে তাকিয়ে বললাম, আপু তুমি কিন্তু সো কিউট। তুই কি বললি? আসলে আপু হয়েছে কি, তোর আপুর গোষ্ঠী কিলাই, আমি তোর কোন জন্মের আপু রে? আপনি তো আমার মামাতো বোন। আপন বোন না তো। নীলা আমার শার্টের কলার ধরে, না। তাহলে আমাকে কি বলে ডাকবি? নীলা আপু। কি? নীলার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু হাসলে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে। নীলা। আমি খুব কষ্টে হাসি চেপে নীলা এই বলে একটা মিষ্টি হাসি দিল। তারপর আমার শার্টের কলারটা ছেড়ে দিল। আপু তোমাকে রাখলে না একটু বাচ্চাদের মতো লাগে। আমি দরজার কাছে গিয়ে হাসতে হাসতে বললাম, কি বললি?
আপু, নীলা আপু। তবে রে। নীলা আমার দিকে এগিয়ে আসতে আমি পালিয়ে গেলাম। দুপুরে খাবার খাওয়ার সময় মামি বলল, অভ্র, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে নীলাকে বা আমাকে বলবে। জি। তারপর বিকেল আমরা সবাই মিলে গল্প করছিলাম। তখন নীলা উপর থেকে এসে, আম্মু, আমি রিদির বাসায় যাচ্ছি। নীলা একটু জোরেই বলল, তাড়াতাড়ি চলে আসছিস? আম্মু, বলছিলাম যে অভ্রকে আমার সাথে নিয়ে গেলে। এতে বলার কি আছে? আর এমনিতেও ছেলেটা বাইরে থেকে ঘুরে আসেনি। অভ্র, তোমার কোনো অসুবিধা আছে নাকি? না। তারপর আমি আর নীলা একটা রিক্সা করে যাচ্ছি ওনার বান্ধবীর বাসায়। বাসায় পৌঁছতেই ভাড়া মিটিয়ে ভিতরে আসলাম। অবশ্য ভাড়াটা নীলাই দিয়েছে। বাড়িটার ভিতরে ঢুকতেই একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। মনে হয় এটাই রীতি। মেয়েটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দরী। কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই। তোর পাশে এটা কে? আমি কিছু বলতে যাব তার আগে নীলা আমার কাজিন হয়। নীলা আমার দিকে চেয়ে, কই, আগে তো কখনো দেখিনি। আমার ফুফাতো ভাই। হ্যাঁ, আমি রিধি। রিদি আমার দিকে হাত বাড়িয়ে, আমি অভ্র। আমি রিদির সাথে হ্যান্ডশেক করে নীলার দিকে চেয়ে দেখি ও যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। রিদি যেতেই নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে, বাসায় যাই, তারপর তোকে। আমি জানি বাড়িতে গেলে আজ আর আমার রক্ষে নেই। তবে যাই হোক, বোম তো বাসায় গেলে ফাটবেই। তার আগে আর একটু জ্বালিয়ে নেই। একটু পর রিদি এসে নাস্তা নিয়ে গেল। আপনিও বসুন না আমাদের সাথে। তুমি করে বললে খুশি হব। শুধু তুমি নাকি আরো অন্য কিছু? রিদি লজ্জায় লাল হয়ে গেছে। নীলার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে যেন আগুন পড়বে। তারপর বাসায় চলে আসলাম। তবে আসার সময় নীলা আমার সাথে একটা কথাও বলেনি। সকলের সাথে কথা বলে মনের সুখে রুমে বসে পাবজি খেলছি। তখনই নীলা আমার রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসতেছো কেন? আমি একটু একটু করে পিছনে যেতেই দেয়ালের সাথে আমার পিঠ থেকে গেল। আর নীলা একেবারে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল, রিধির সাথে তোর এত কি রে? নীলা আরো জোরে আমার শার্টের কলারটা ধরে, কোথায়? ওর সাথে এত ভাব কিসের? তার মানে নীলা থুকু নীলা এই কারণেই রেগে আছে। যাক, ওকে একটু জ্বালিয়ে দেখি। তোমার বান্ধবীটা না খুব মিষ্টি। আমার কথাটা শেষ হতে নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে আমার কপালে একটা আদর করে দিল। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। একটু পর ও আমাকে ছেড়ে দিয়ে, আর যদি তোকে রিধির সাথে দেখি তাহলে কিন্তু। নীলার কাণ্ড দেখে আমি লজ্জায় লাল হয়ে গেছি। একটু পর ভাবলাম, শালা আমি তো ছেলে, আমার লজ্জা মানায় না। তুমি যেহেতু বলছো, আমি আর রীতির সাথে কথা বলবো না। মনে থাকে যেন। কিন্তু কি? তুমি যেহেতু বলছো, আমি আর রীতির সাথে কথা বলবো না। তবে ভাবছি রীতির সাথে প্রেম করব, কারণ তুমি তো আর প্রেম করতে বারণ করোনি। তুমি কি বলো? আমি নীলাকে রাগানোর জন্য বললাম। তবে রে। নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি দরজার কাছে গিয়ে, তুমি না অনেক দুষ্ট। আর এদিকে নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ফুপু ঠিকই বলেছিল, অব্র ভারী দুষ্টু। আর এদিকে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এই যে মিস্টার। আমি এদিক সেদিক তাকিয়ে, বল। আমার পাশে একটু বসো তো। তোর শরীর খারাপ নাকি? না। কিছু বলবি? সারাদিন আমার সাথে একবারও কথা বলছো? তাই তো। মামি কই? রান্নাঘরে আছো, আমি যাই। তারপর সকলে মিলে রাতের খাবার খেয়ে নিলাম। আপনারা খাইয়ালেন। তারপর হিসু করে রুমে যাই, ঘুমিয়ে পড়লাম। অব্র, ওই অব্র। আম্মু, তুমি কখন আসলে? আমি ঘুমের ঘরে। আমি সাথে সাথে আম্মু ভেবে নীলাকে জড়িয়ে ধরলাম। ওই বজ্জাত, ছাড় আমাকে। আম্মু একটু ঘুমাতে দাও না। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর নীলা মনে মনে বলছে, বদমাসটা ওর আম্মু ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও তো চাই ও আমাকে এভাবে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে তখন? অভ্র, আমি নীলা। কি? আমি ওকে ছেড়ে দিয়ে তারপর উঠে দেখি নীলা। আসলে তাড়াতাড়ি নিচে আয়, সবাই বসে আছে।
নীলা এ বলেই চলে গেল, আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। অভ্র এখানে বসো। হুম। আমি মামার পাশে বসে, এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তারপর নাস্তা সেরে সোফায় বসে টেলিভিশনে মোটু পাতলু দেখতে লাগলাম। অভ্র, আমার সাথে একটু মার্কেট যাবি? বিরক্ত করো না তো। প্লিজ চল না। এই দেখছো না কার্টুন দেখছি, ডিস্টার্ব করো না তো। আমি আবার কার্টুন দেখায় মনোযোগ দিলাম। তুই যাবি নাকি যাবি না? না। ফুপু, ও ফুপু। আমি এবার আমাদের কাছে এসে, কি হয়েছে? দেখো ফুপু, তোমার ছেলেকে বলছিলাম আমার সাথে একটু মার্কেট যেতে, সে নাকি যাবে না। কি রে অভ্র, হ্যাঁ বলো। আমি এখনো কার্টুন দেখছি। তুই টিভি বন্ধ কর। আম্মা আমার হাত থেকে রিমোট না নিয়ে টেলিভিশনটা অফ করে দিল। যা ওর সাথে। যাচ্ছি তো, এমন করে বলছো কেন? যা। আমার আর আম্মুর কথা শুনে নীলা হাসছে। তারপর নীলাকে নিয়ে রিক্সা নিয়ে মার্কেটে যাচ্ছি। এই তুমি এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? আসলে আমরা রিক্সায় যাচ্ছি, আর ও আমার দিকে চেপে আসছে তাই। চুপ করে বসে থাক, না হলে থাপ্পড় মেরে ফেলে দিমু। আর এদিকে রিক্সাওয়ালা আমাদের কথা শুনে হাসছে। একটু পর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে শপিং মলের ভিতরে গেলাম। প্রায় 3 ঘন্টা। ওটা কিনবো না ওটা কিনবো, বলো তো কোনটা পড়লে আমায় বেশ মানাবে, এ বলে নীলা আমার মাথা খাচ্ছে। অভ্র, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সুখে। তুমি কি আমার উপর রেগে আছো? তোমার মতো মিষ্টি একটা মেয়ের উপর আমি কি রেগে থাকতে পারি? আচ্ছা তুমি এই দিকটায় বসো, আমার আর 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর এদিকে ওর কথা শুনে আমার তো অবস্থা নাজেহাল। এখন আমার একটা গান মনে আসতেছে, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। এখানে বসে আছেন যে? পিছনে ফিরে দেখি কালকে রাতের মেয়েটি দাঁড়িয়ে। ইস রে, এখন আমি কি যে করি। নীলাপুর জন্য বসে আছি। আপনি? কিছু জামা কেনার ছিল, তাই কিনতে আসছিলাম। কিনছেন? হুম। চলুন না দুজনে কফি খেতে খেতে কথা বলি। হুম। তারপর আমি আর মিম পাশের একটা রেস্টুরেন্টে কফি খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তুমি? আমিও। যাক, অবশেষে একটা পেয়ে গেছি। গফ এখনো হয়নি, তবে হতে কতক্ষণ। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। 016325511। আমি রাতে কল দেব মনে। আচ্ছা আজ তাহলে আমি আসি। মিমি একটু ধীরে গিয়ে আবার কাছে এসে, কালকে আমাকে যেন কি বলেছিলে? আমার তো কি করব ভেবে পাচ্ছি না। আসলে হয়েছে কি। থাক, তোমায় কিছু বলতে হবে না, আমি ওই ব্যাপারে রাজি। আর আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফুলছে। তুমি কখন আসলে? এখানে না আসলে তো দেখতামই না তোর প্রেম আলাপ। আসলে আমার কথাটা শেষ না হতেই নীলা আমার কাছে ঠাস করে 2টো থাপ্পড় বসে দিল। চল বাসায়। তারপর বাসায় পৌঁছেই, ফুপু, তোমার ছেলে কি করেছে জানো? কি হয়েছে ওর? আম্মা আমার দিকে ডাকে চোখে তাকিয়ে, ও আমার সাথে মার্কেটে গিয়ে পাশের বাড়ির মিমের সাথে প্রেম আলাপ করতেছিল। অভ্র, এসব কি সত্যি? কিছুটা হ্যাঁ, আর কিছুটা না। নীলা, এসব কোন ধরনের বেয়াদবি? এসবের মাঝে তুমি কোনো কথা বলবা না। তার আগে বল, তুই ওর শার্টের কলার ধরে আছিস কেন? আমার জিনিস আমি বুঝবো, এর মাঝে তুমি কোনো নাক গলাতে আসবে না। তোর জিনিস মানে? কিছু না ড্যাড। নীলা সিঁড়ির কাছে গিয়ে বলল, ভুলেও যদি আর কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর এতক্ষণ সবাই নীলার কথাই শুনে হাসতেছিল, আর আমি একটু পর রুমে গিয়ে দরজাটা আটকে দিলাম। আর ভাবছি নীলা আমার সাথে কেন এমন করলো। তারপর গোসল করতে চলে গেলাম। গোসল প্রায় শেষ, হঠাৎ মনে হলো খিরে আমি তো কাপড় নিয়ে আসিনি। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখি নীলা আমার বিছানার উপর পা দুলিয়েই বসে আছে। তুমি আমার রুমে কেন? আম্মু তোমাকে খেতে ডাকছে, তাই ডাকতে এলাম।
এখন তাড়াতাড়ি রুম থেকে বের হও। জি না। তোমাকে যেতে বলছি না, বের হও, নাহলে কিন্তু না গেলে কি করবে শুনি? দেখবে আমি কি করি। ও, আমার মেজাজের গতিবিধি পার করে ফেলছে। এখন তো আমি ওকে থাক, কিছু করা লাগবে না, আমি বরং যাই। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখলাম, হ্যাঁ, নীলা চলে গেছে। তারপর ভিতর থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর একবারে রেডি হয়ে নিচে গেলাম। এখানটায় বস। তারপর আম্মুর পাশে বসলাম। এখন সমস্যা হলো, নীলা আমার সামনে চেয়ারে বারবার আমার পায়ের উপর সুড়সুড়ি দিচ্ছে। ওদিকে তাকাতেই আমার দিকে একটা ডেভিল মার্কা হাসি দিল। অনেক কষ্টে তাড়াতাড়ি করে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর নাস্তা সেরে মামিকে বলে বাহিরে ঘুরতে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন কে যেন আমার ঘরে ডাক দিচ্ছে। আমি এদিক ওদিক ফিরে দেখি কেউ নেই। আমি এখানে। এবার আমি উপরে তাকিয়ে দেখি মিম আমাকে ডাকছে। কিছু বলবে? কোথায় যাওয়া হচ্ছে শুনি? না, এমনি ঘুরতে বের হলাম। তাহলে একটু দাঁড়ান, আমিও যাব। তাড়াতাড়ি আসুন। তুমি বাসার ভিতরে এসে বসো, আমার 5 মিনিট লাগবে। আমি এখানেই ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি রাস্তার পাশের বেঞ্চটায় বসে মোবাইল টিপছি। হঠাৎ আমার ফোনে কল আসলো। তাকে দেখি রাজ ফোন দিয়েছে। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালোই। তুই এখন কই রে? মামার বাড়ি, হঠাৎই আসতে হলো। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকতেছে। ওকে, ভালোই থাকিস। ফোন কেটে দিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে? একটু আগে। তো যাওয়া যাক। তারপর আমি আর মিম গল্প করতে করতে হেঁটে একটা পার্কে আসলাম। তুমি না বলছিলে রাতে আমাকে ফোন দিবে, কই দাওনি তো? শরীর ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেছি। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে, তবে কি? কপালে টিপ দিলে আরো বেশ লাগতো আর কি। তারপর আরো কিছুক্ষণ সময় আমরা দুজন মিলে গল্প করলাম। অনেকক্ষণ তো হলো, এখন না হয় যাওয়া যাক। রিক্সা যাবে? না, আজ হেঁটেই যাই। তারপর আমি আর হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ মাঝ রাস্তায় এই চলো, আমরা দুজন ফুচকা খাই। তারপর আমি আর মিম দুজন মিলে ফুচকা খেলাম। আমি খাইনি, বরং মিম খেয়েছে, তবে আমাকেও এক পিস খাওয়াই দিয়েছে। তারপর বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। এখন সোফায় বসে আছি। অভ্র, এখন ঘুরলে আজ? ভালোই। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। একটু পর মামি এসে নাস্তা দিয়ে গেল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। পকেট থেকে মোবাইলটা বের করে পাবজি খেলছি। তখনই নীলা আমার রুমে ঢুকলো রাগী লুক নিয়ে। নীলা আপু, নীলা রুমে ঢুকেই দরজাটা জোরে ধাক্কা মেরে আটকে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একদিকে আমার পাবজি খেলছি, আর ওদিকে নীলা আমার দিকে তেড়ে আসছে। এখন আমি কি যে করি, যা মোবাইলটা বিছানায় রেখে দিলাম, না জানি পরে আবার কি হয়। তুই বিকেলে কই গেছিলি? বাহিরে গেছিলাম। কার সাথে গেছিলি? কই, কার সাথে আবার? নীলা আমাকে কিছু বলতে যাবে, তখন আমার ফোনটা বেজে উঠলো। নীলা আমার শার্টের কর্নার ছেড়ে বলল, ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দে। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। হ্যালো, কে বলছেন? বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলার দিকে তাকিয়ে দেখি ওর রাগে চটপট করছে। ওই ছেমরি, আমি তোর কোন জন্মের বাবু রে? আর তুই কে? বিকেলে তো আমরা দেখা করলাম, এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও, তুমি? সরি, কি করো এখন? তোমার কথা ভাবি। সত্যি? হঠাৎ মনে হলো, আরে হ্যাঁ, যা, নীলা তো আমার সামনেই দাঁড়িয়ে। আমি ফোনটা কেটে নীলার দিকে তাকাতেই
নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে জোরে এক আছাড় মেরে ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? আমার কথা শুনে নীলা আমার গালে জোরে কষে দুটো থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলল, মিমের সাথে তোর এত কি? নীলা এই বলেই আমার গালে আরো দুটো থাপ্পড় বসিয়ে দিল। এদিকে আমার রাগ চরম উপরে উঠে গেছে। দেখো, আমার ভালো লাগছে না, তুমি এখন আমার রুম থেকে যাও। আমি আর কিছু না বলে আমার ফোনটা নিচ থেকে কুড়িয়ে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা দুভাগ হয়ে গেছে। নীলা একবার আমার দিকে চেয়ে রুম থেকে চলে গেল। রুমের দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলাম। আমার কত শখের ফোন ছিল এটা, 30,000 দিয়ে নতুন কিনেছি। ফোনের কথা মনে হতেই আমার কান্না আসে। আর ওদিকে নীলা একা একা। আমি কি কাজটা ঠিক করেছি? নীলা এসব ভাবতে ভাবতে কখন যে খাবার সময় হয়ে গেছে। তারপর নীলা নিচে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু অভ্র বাদে। নীলা, অভ্রকে ডেকে নিয়ে আয় তো। তারপর নীলা আমার রুমের কাছে গিয়ে, অভ্র, অভ্র, দরজাটা খুলো। আমি বিছানায় থেকে উঠে দরজাটা খুলে দিয়ে আবার ভিতরে এসে বসলাম। নীলা ভিতরে এসে, নিচে আয়, খেতে ডাকছে। আমার খিদে নেই, তুমি আসো। নীলা মনটা খারাপ করে আমার দিকে চেয়ে দেখে ভাবছে, ইস, ওকে তখন থাপ্পড় মারা আমার উচিত হয়নি। ওর গাল দুটোতে দাগ লেগে আছে আর চোখগুলো লাল হয়ে আছে, বোধহয় কান্না করেছে। আমি ওকে থামিয়ে, আমার ঘুম আসছে, তুমি বরং আজ আসো। নীলা মন খারাপ করে নিচে চলে গেল। আমি আর দরজাটা আটকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নীলা নিচে যেতেই, কি রে, অভ্র কই? ওর নাকি খিদে নেই। আচ্ছা আম্মু, আমি যাই। তুই খাবি না? না। এ বলেই নীলা রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলো। আর ওদিকে নিচে অভ্র আর নীলার দুজনের মধ্যে মনে হয় কিছু একটা হয়েছে। আমারও মনে হয়, কারণ নীলাকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। আমারও। আচ্ছা, আমরাই খেয়ে নেই, সকালে ওদের ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তারপর যে যার মতো খেয়ে ঘুমাতে চলে গেল। আর এদিকে মোবাইলের কথা মনে আসতেই আমার কান্না যেন আরও বাড়ছে। আমাকে আরও দুটো থাপ্পড় মারলেও আমি কিছু মনে করতাম না, আর সে কিনা আমার খুলিজায় আঘাত করছে। বাস্তবে কিন্তু আমি এমনই। আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে নামতেই, কি রে, তুই আজ এত সকালে ঘুম থেকে উঠলি যে? এমনি। তোর ফোনটা দে তো, তোর আব্বুকে একটা কল দিতাম। ফোন নেই। ফোন নেই মানে? ভেঙে গেছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে ঘোরাঘুরি করে 9টার দিকে বাসায় গেলাম। তারপর নাস্তা করে রুমে যেতেই নীলা আমার রুমে এসে, অভ্র। আমি নীলাকে থামিয়ে দিয়ে, সকালে বাহিরে গেছিলাম, তাই তুমি এখন আমাকে মারতে আসছো তাই না? মারো। নীলা কান্না করতে করতেই চলে গেল। নীলা কান্না করলে আমার কি, ওর থেকেও আমি বেশি কান্না করেছি আমার ফোনের জন্য। তারপর নিচে চলে আসলাম। আম্মু, ও আম্মু। এইভাবে ষাঁড়ের মতো চিল্লাইতেছিস কেন? এখানে সার আসলো কই থেকে? কি বলবি তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ পড়ে আছে। আমি একটু বাহির থেকে ঘুরে আসি। এটা আবার বলা লাগেনি। আচ্ছা আম্মু, আমি যাই। তারপর আমি মিমের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজাটা খুলে দিল। কে তুমি বাবা? আমি অভ্র। আন্টি, মিম কি ভিতরে আছে? ও, তুমি অভ্র? আপনি আমাকে চেনেন? মিমের কাছ থেকে শুনেছি। আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো। আমি ভিতরে এসে সোফায় বসে আন্টির সাথে কথা বলছি। আম্মু, কে আসছে? নিজে এসে দেখে যা। মিম এভাবে এসে দেখলো আমি আর আন্টি বসে আছি। তখন মিম, অভ্র, তুমি কখন আসলে? এই তো এখন। মিম, তুই ওর সাথে বসে গল্প কর, আমি ওর জন্য নাস্তা বানিয়ে আনি। তারপর আন্টি কিচেনে চলে গেল আর মিম আমার পাশে এসে বসলো। মিম চুপ হয়ে কেন? আসলে মিম আমার সাথে কথা বলছে না। তোমার ফোন বন্ধ কেন? এতক্ষণে বুঝলাম ও কেন রেগে আছে। ফোন নেই মানে? ভেঙে গেছে। কিভাবে? হাত থেকে পড়ে। আমি ওকে সত্যিটা বলিনি, সত্যিটা বললে ওর মন খারাপ হয়ে যেত। তারপর আন্টি এসে নাস্তা দিয়ে গেল।
আমি আর মিম নাস্তা খেয়ে বাইরে ঘুরতে চলে গেলাম, আর ওদিকে সোফায় বসে কথা বলছে। নীলার কি হয়েছে? আমি কিভাবে জানি? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। মানে? অভ্র, ওরও কিন্তু মন খারাপ। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? হতেও পারে। তারপর আম্মু নীলার রুমে গিয়ে নীলার পাশে বসলো। নীলা মা, জি ফুপু। তোর কি হয়েছে সত্যি করে বল তো। নীলা আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি রে, কাঁদছিস কেন? আমাকে বলবি না? তারপর নীলা আম্মুকে সবটা বলল। ও, তাহলে এ ব্যাপার। ধুর পাগলি, এজন্য কেউ কি মন খারাপ করে থাকে? ও তো আমার সাথে কথা বলে না। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর আম্মু নিচে চলে গেল, আর এদিকে আমি বাসায় ফিরে গোসল করে নিলাম। দুপুরে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। বিকেলে রুমে বসে আছি, হঠাৎ অভ্র, পিছন থেকে আমি পিছন ফিরে দেখি নীলা আমার রুমে। ওকে দেখে তো আমার মেজাজ। তুমি আমার রুমে কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কথা নাই। হঠাৎ নীলা আমাকে একটা প্যাকেট দিল, আর আমি ফোনটা সেটিংস দেখতে লাগলাম। নীলা দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ও মনে মনে বলছে, মোবাইলকে কত ভালোবাসো, ওর মতো আমাকে এত ভালোবাসলে কি এমন হতো? ফোনের সেটিংস ঠিক করতেই প্রায় সন্ধে পেরিয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এসে, কি করস রুমে বসে? গেম খেলি। আমি অবশ্য এখন পাবজি খেলছি। কি রে, ফোন না নষ্ট হয়ে গেছে? তাহলে নীলা কিনে দিয়েছে। আচ্ছা, তুই কি সত্যিই কিছুই বুঝোস না? আমি আবার কি বুঝি না? আমি ফোনটা রেখে আচ্ছা, আমি যাই। আম্মু নিচে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। একটু পর রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। অভ্র, জি মামা। তারপর আমি গিয়ে মামার পাশে বসলাম। তোকে একটা কথা বলার ছিল। বলো। কাল সকালে রেডি থাকিস। কেন? নীলার সাথে এক জায়গায় যাবি। ও, তারপর আমি সোজা নীলার রুমের সামনে এসে, আসবো? কি করো? ভালো লাগছে না, তাই বসে আছি। ও আচ্ছা, আমি তাহলে যাই। আমি চলে যাব তখন নীলা, অভ্র শুনো, কালকে আমি আর তুমি এক জায়গায় যাব। মামা বলেছে। আজকে হঠাৎ তুমি আমার রুমে আসলে, আবার চলে যাচ্ছ। ভাবছিলাম আজকে দুজনে গল্প করব, কিন্তু তোমার তো ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আমি দরজার কাছে যেতেই, অভ্র ছাদে যাবে? আমি কিছুক্ষণ ভেবে তারপর বললাম চলো। তারপর দুজনে মিলে ছাদে গেলাম। আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো। তাহলে তো হয়েই গেল। কি? হঠাৎ মেয়েলি কণ্ঠে। অভ্র, আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখে মিম ডাকছে ওদের ছাদে দাঁড়িয়ে। কি? বিকেলে আসলে না যে? ঘুমিয়েছিলাম। আপু কেমন আছে? ভালো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে আছে, কিন্তু কেন? আম্মু ডাকতেছে, আমি গেলাম। ওই, তোকে আমি কি বলেছিলাম? কি? কিছু না, চল নিচে যাই। তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে কারণ নরম হাতে স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি নীলা আমার পাশে বসে আছে। নীল শাড়ি, নীল চুড়ি আর কপালে একটা টিপ। একবারে নীলাকে যেন নীল পরি লাগছিল। আমি তো ওকে দেখে ক্রাশ খেয়েছি। আমি এখনো ওর দিকেই তাকিয়ে আছি। কি দেখো এমন করে? তোমাকে। তাই নাকি? জি। হঠাৎ আমার ভাবনা ভেঙে গেল। আর আমি আসলে হয়েছে কি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আমি সোজা বাথরুমে গিয়ে গোসল সেরে একবারে রেডি হয়ে নিচে নামলাম। আজ একটা নীল শার্ট পরেছি। তুই কি সত্যি আমার ছেলে? না গো, তুমি আমার আম্মু। আমার কথা শুনে সকলে মুচকি মুচকি হাসছে। একটু এদিকে আয় তো। আমি আম্মুর কাছে আসতেই, ওর সাথে যাবি, কোনো দুষ্টুমি করবি না। আম্মু, আমরা আসি। সাবধানে যাস। অভ্র, জি মামা। নীলাকে চোখে চোখে রেখো। তারপর আমরা সকলে মিলে বাড়ির বাইরে আসলাম। তারপর আমরা কিসে যাব? বাসে করে। তারপর আমি আর নীলা একটা রিক্সা করে বাস স্টপে আসলাম। আমরা কোথায় যাব? রাজশাহী। আচ্ছা, আমরা ওখানে কেন যাচ্ছি?
আমার বান্ধবীর বিয়েতে। ও, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি টিকিট কেটে আনো। তারপর বাসের টিকিট কেটে বাসে উঠলাম। অবশ্য আমার আর নীলার চিত পাশাপাশি পড়েছে। অভ্র, আজকে আমাকে কেমন লাগছে বলো তো? সকালে তো একবার বললাম। কিছু বললি? না, ভালোই লাগছে। তোর গার্লফ্রেন্ড আছে? এই, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিভাবে? তুমি না বললে আমার বিয়ে বাড়িতে যাচ্ছি, ভাবছি ওখানে গিয়ে একটা মেয়ে পটিয়ে নেব। আমরা দুজনে এখন চুপচাপ বাহিরের মনোরম পরিবেশটা দেখছি। হঠাৎ নীলা, আচ্ছা অভ্র, মিমের সাথে তোর এত কি? জাস্ট ফ্রেন্ড। সত্যি? আর কিছু বলবে? কেন? আমার ঘুম পাচ্ছে। না, আচ্ছা তুই ঘুমা। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর নীলা মনে মনে ভাবছে মিমের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতে হবে। আর এখন সমস্যা হলো রিদি। আর এদিকে আমি ঘুমের মাঝে নীলার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছি। আর নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অভ্র উঠ। কি হয়েছে? ও, তারপর আমি আর নীলা রিক্সা করে একটা বিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বোধহয় এটাই ওর বান্ধবীর বাড়ি। যাই হোক, ভিতরে গিয়ে দেখি নীলার কথা শুনে আমি তো অবাকের শেষ পর্যায়ে। আমি আবার কবে বিয়ে করছি? দুলা ভাই কেমন আছেন? এই তো মাইনকা চিপায় থাকলে যেমন থাকে আর কি। দুলা ভাই কিছু বললেন নাকি? না গো শালিকা, তবে ভাবছি। নীলার ঈশিতা আমার দিকে চেয়ে আছে যে আমি কি বলি। আমরা কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ঈশিতা আমার কথা শুনে বোধহয় লজ্জা পেয়েছে, কারণ ও মাথাটা নিচে করে আছে। চলুন। তারপরে আমি আর নীলা ভিতরে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। পরে ঈশিতা আমাদের একটা রুমে নিয়ে গেল। নীলু, তোরা দুইজনে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ঈশিতা রুম থেকে যেতেই আমি দরজাটা আটকে নীলার কাছে গিয়ে দাঁড়ালাম। এটা কি হলো? যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটা। তাই বলে? ওলে বাবালে, আমার বাবুটা বুঝি রাগ করেছে? আমি তো নীলার কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে গেলাম। ওই আমার গাল টানবা না। কেন গো? ওটা আমার বউয়ের সম্পত্তি, বুঝলা? নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। আমিও হারামি কম কিসে। আমি বললাম, তোমাকে গাল দুটো না হেব্বি কিউট। আমি বলে নীলার গাল দুটো ঝুড়ে একবার টেনে দৌড়ে বাথরুমে চলে আসলাম। একটু পর বাথরুম থেকে বের হয়ে আসলাম, দেখলাম ঈশিতা বসে আছে। যাক বাবা, বাঁচা গেল। দুলা ভাই নাস্তা করে নেন। তারপর আমি আর নীলা নাস্তা করে নিলাম। একটু পর ঈশিতা আমাদের রুমে এসে যেতেই নীলার দরজাটা আটকে দিয়ে আমার দিকে উঠতে লাগলো। তুমি আমার দিকে এভাবে আসছো কেন? আমি একটু একটু করে পিছনে যেতেই এবার দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেল। নীলা এবার আমার সামনে এসে, তখন কি যেন বলছিলি আমায়? বলে পড়ছে না তো? আমি আসলে ভয়ে আমার অবস্থা শেষ। আমার গাল দুটো হেব্বি কিউট, তাই না গো বাবু? এই না। নীলা এবার আমার হাতটা ওর গালে দিয়ে বলল, তখন আমাকে একথা বলার জন্য শাস্তি পেতে হবে। কি? আমি হাতটা ছাড়তে যাচ্ছি, কিন্তু নীলার জন্য পারছি না। আমার একটা আদর করতে হবে। অসম্ভব। তুই আমাকে আদর না করলে কিন্তু আমি তোর নামে আন্টির কাছে বিচার দেব। যে তুই আমাকে জোর করে কিস করেছিস। কিন্তু এসব করো না। ঠিক আছে, এসব করব না, তবে আমায় আগে আদর করো। ও বা, এই বাইয়ার তো দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আর থাকবেই বা কেমনে? এখানে আসার সময় ওর বান্ধবীরে বলে কিনা আমি ওর জামাই।
আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ করো। জি না, এটা হচ্ছে না। তাহলে আমিও আদর করবো না। আমার কথা শেষ হতেই নীলা চোখ দুটো বন্ধ করে নিল, আর আমি ওর মুখটার দিকে চেয়ে আছি। মনের অজান্তেই ওর চোখের সামনে থাকা চুলগুলো আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি ওর গালে একটা আদর করলাম। আমি ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, আর আমি তো লজ্জায়। তোর গাল দুটো এত লাল কেন রে? নিজে আমাকে লজ্জায় ফেলে আবার বলতেছে সময় একদিন আমারও আসবে। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে যাই। আমি মোটেও লজ্জা পাচ্ছি না। আমি ওর হাত থেকে আমার হাতটা সরিয়ে সেটা তো দেখতেই পাচ্ছি। তারপর নিচে গিয়ে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি রুমে এসে বসে আছি, আর ওদিকে নীলা ওর বান্ধবীগুলোর সাথে আড্ডা দিয়েছে। আমার পিচ্চি বরটা কি করছে শুনি? আপু, তুমি আমাকে কি বললে? আমাকে আপু বলা? তোর ছোটাচ্ছি। নীলা দরজাটা বন্ধ করে আমার কাছে এসে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি ওকে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার থেকে উঠানোর চেষ্টা করছি, কিন্তু ওর সাথে পেরে উঠছি না। নীলা, কেন করতেছো এসব? অভ্র, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি প্লিজ? তুই যদি আমাকে জড়িয়ে ধরে না ঘুমাস, তাহলে আমি ফুপিকে বলুম তুই আমাকে জোর করে কিস করেছিস। আমি তো তোমার ভাইয়ের মতো, এসব না করলে হয় না। আপন ভাই তো না। আমি কিন্তু আপন ভাবি। নীলার সাথে সাথে আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে এলো, আর একটু পর ও আমাকে ছেড়ে দিয়ে বলল, জড়িয়ে ধরে ঘুমাবি নাকি আবার দিব? এই নাক আমি জড়িয়ে ধরেছি বলো তো? আমি ওকে জড়িয়ে ধরার পরও আমার সারা গালে মুখে আদর দিতে লাগলো। আমি তো লজ্জায়। একটু পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। খানিকক্ষণ পর আমারও চোখ বুজে আসলো। বিকেলে আমার ঘুম ভাঙতে দেখে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীলা ঘুমিয়ে থাকার এ যেন নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল, আর ওর চুলগুলো ওর চোখের সামনে থাকায় ওকে না যা লাগতেছিল। ওই কি হয়েছে? আমি একটু ঘুমাই না। ভাবছিলাম বিকালে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু তুমি তো ঘুমাবে। আচ্ছা ঘুমাও, আমি জানি নীলা ইচ্ছা করে ঘুমায় আছে, তাই তো এই কথা বললাম। আমার কথা শেষ হতেই নীলা আমার বুক থেকে নেমে সোজা বাথরুমে চলে গেল, আর আমি তো বোকা বনে গেলাম। তুমি এখন এখানে বসে আছো? একটু আগেই না বললে আমরা ঘুরতে যাব? না মানে আমি আর কিছু না বলে সোজা বাথরুমে চলে আসলাম। বাথরুম থেকে বাকিরা আসতেই দেখি নীলা এত সাজুগুজু করতেছে কেন? কোথায় যাবে না নাকি? আমার সাথে তুমিও যাবে। নীলার কথা শুনে একটু আগের কথা আমার মনে হলো। তারপর আমি আর নীলা রেডি হয়ে নিচে গেলাম। কোথাও যাচ্ছে না কি তোমরা? কালকে থেকে তো সারাদিন কাজ আর কাজ, তোমরা বরং ঘুরে আসো। নীলা, উনি কে? উনি হচ্ছেন ঈশিতার আম্মু। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, ঈশিতা কোথায়? ওকেও আমরা সাথে করে নিয়ে যাই। ও কিভাবে যাবে? ও তো ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা যাও, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। তারপর আমি আর নীলা বাইরে এসে, নীলা আমরা কোথায় যাব? ওই দিকটায় চলো। আমরা দুজনেই হাঁটছি। নীলা একটা রিক্সা ডাকে। আমরা হেঁটে যাব। তারপর আর কি নীলার সাথে হাঁটতে লাগলাম। একটু দূর যেতেই নীলা দৌড়ে রাস্তার ওপাশে ফুচকা দোকানে চলে গেল। শালার মাইয়া হয়েছে এক জাতের। মামা, ঝাল বেশি দিয়ে 1 প্লেট ফুচকা দেন। আমি গিয়ে নীলার পাশে বসলাম। একটু পর দোকানে ফুচকা দিতেই নীলা একটা খুঁড়ে খেতে লাগলো, আর আমি খাও। আমি এসব ছাইপাশ খাই না। মিমের সাথে তো ভালোই খেতে পারিস, আর আমি খাওয়াতে লাগলে? আমি ওই দিন খেতে চাইনি, মিম নিজেই আমাকে খাওয়াই দিছে। তা তো দিবেই, আমার একমাত্র সতীন বলে কথা। ফুচকা খাওয়ালে খাওয়াবো। নীলা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে, আর আমি ওর হাতের ফুচকাটা ওর হাত দিয়ে আমার মুখে নিয়ে নিলাম। তারপর আমি নীলার পেট থেকে একটা ফুচকা নিয়ে নীলাকে খাওয়াই দিলাম। দোকানে বিল মিটিয়ে আমরা দুজন হাঁটতে হাঁটতে বাসে ফিরছি। আমি ভাবছি আর এক কথা, তার মানে সেদিন নীলা আমাকে যে মিম ফুচকা খাওয়াই দিছিল সেটা দেখে ফেলছে।
বাসায় ফিরে নাস্তা করে যে যার মতো করে কাজে লেগে পড়লাম। কেউ বাসায় মেহমানদের শুভেচ্ছা জানাচ্ছে, আর কেউ বিয়েবাড়ির গেটের কাজ দেখছে, কেউ আড্ডা দিচ্ছে, আর ওদিকে আমি যুদ্ধ করছি। অভ্র, নিচে আয়, তোকে খেতে ডাকছে। একবার তুই একবার তুমি, এসো কি? আমার জিনিসকে আমার যা ইচ্ছে আমি তাই বলুম, তাতে তোর কি? তাই তো, একে তোমার জিনিস। আমার কথা শেষ হওয়ার আগেই নীলা নিচে চলে গেল। তারপরে আমি গিয়ে রাতে খাবার খেয়ে রুমে এসে সোফায় ঘুমাতে চলে গেলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তাহলে কোথায় ঘুমাবে? আমার সাথে বিছানায় ঘুমাবি। ও মা, মায়া কয় কি? মা তো দেখছি আমার মান সম্মান খাবে। আমরা কি স্বামী স্ত্রী না নাকি? নীলাকে দেখলাম ও যেন কাকে ফোন দিচ্ছে। হ্যালো ফুপু। হায় হায়, মাইয়া তো দেখতেছি আমার আম্মুরে ফোন দিছে। ফোনটা লাউড স্পিকারে দিয়ে। কি রে, কেমন আছিস তোরা? ভালো নেই। কেন রে? তোমার ছেলে আমার একটাও কথা শোনে না। বলো তো ওকে আমি কি করতাম? তোর কথা না শুনতে বাদু তাকে আচ্ছা মতো ধুলাই করবি? আচ্ছা, আমি রাখি, তোরা ঘুমা। দেখলি তো ফুপি কি বললো? তারপর আর কি, নীলার সাথে এক বিছানায় ঘুমাতে হলো। তাই মাঝখানে কোল বালিশ রেখেছি। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কোলবালিশ তার দেখছি খাটের উপর নেই। ফ্লোরের দিকে আমার চোখ পড়তে দেখি কোলবালিশটা নিচে পড়ে আছে। আমি নীলাকে আমার বুকের উপর থেকে সরাতে পারছি না, কারণ নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। নীলা, হায় নীলা। ঘুমাচ্ছি তো অভ্র, প্লিজ ডিস্টার্ব করো না। আর আমি তো নীলার কথা শুনে ভাবছি আমি ওকে ডিস্টার্ব করছি নাকি উনি আমাকে ডিস্টার্ব করছে। নীলা দেখো কত বেলা হয়ে গেছে। নীলা আমার বুকের উপর থেকে উঠে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে আবার ঘুমিয়ে পড়ল। আর আমি নীলার কাণ্ড দেখে নীলার ঠোঁটগুলো আমার ঠোঁটের উপর রাখাই ও প্রতিটি শ্বাস নিঃশ্বাস আমার উপর পড়ছে। নীলার নিঃশ্বাসের গরম বাতাসগুলোর কারণে হঠাৎই আমার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো। আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। অতঃপর নীলার ঠোঁটগুলো পাগলের মতো চুষতে লাগলাম। আমার ঠোঁটের স্পর্শ পেতে নীলার ঘুম ভেঙে যায়। তারপর দেখি আমি ওর ঠোঁটগুলো নিজের কবলে নিয়ে নিচ্ছি। একটু পর নীলা আমার সাথে রেসপন্স দিতে লাগলো। একটু পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে এক টান দিয়ে আবার লিপস্টিকের ইতিহাস করে দিল। পাক্কা 5 মিনিট পর আমাকে ছেড়ে দিতেই আমরা দুজন হাঁপাতে শুরু করলাম। ওর দিকে তাকাতে দেখেও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তো লজ্জায় ফেটে যাচ্ছি। অভ্র, তুমি একটা মেয়ের সরলতার সুযোগ নিয়েছো, এটা কি ঠিক? বাবা, আগে যে উনি আমাকে এইসব করতো তখন বুঝি আমার সরলতার সুযোগ নেয়নি, আর এখন আমি করলেই দোষ? তারপরেও আমার একটা অ্যাক্সিডেন্টই ছিল, তবে যাই বলুন না কেন ওইটা কিন্তু সেই ছিল। অভ্র, তোমার ঠোঁটগুলো এত মিষ্টি কেন? আমার কথা শুনে আমি তো, তোমার কি লজ্জা করে না এসব বলতে? লজ্জা করতে যাবে কেন? তুমি তো আমার ভবিষ্যৎ হাজবেন্ড। নীলা এবার আমার কাছে এসে আমার কপালে একটা আদর মেখে দিয়ে বলল, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, শুধু আমার সাথে কথা বলবি। আর তোর যা যা লাগবে শুধু আমাকে বলবি। এতক্ষণ নীলার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। নীলা ফ্রেশ হয়ে আসতে আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আমার সামনে বসে চুল আঁচাচ্ছে। আমি গিয়ে বিছানায় উপর বসলাম। আজকে যেন আমার একটু বেশি পাচ্ছে আর কি, সরম। ওই কি দেখো এমন করে? পরি দেখি। যা। তোমাদের রোমান্টিকতা শেষ হলে নিচে এসো, নাস্তা খেতে। ইস্তার কথা শুনে আমার ভাবনা ভেঙে গেল, আর আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। আর নীলাও দেখি সেম টু সেম। ইস্তা চলে যেতে আমি বললাম, ওকে শুনছো? আমি কথাটা নীলাকে লজ্জা পাওয়ানোর জন্য বলছি, আসলে ওকে লজ্জা পেলে হেব্বি লাগে। তোমার বান্ধবী করলো, শোনোনি? আরে বাবা, তোমার দেখছি লজ্জা আছে। আমি এবার নীলার দিকে তাকাতে দেখি নীলার গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। আর নীলা মনে মনে বলতেছে, বজ্জাত আমায় লজ্জায় ফেলে দিয়ে আমার বলতে চাও? বাবা, তোমারও দেখি লজ্জা আছে। আমারও সুযোগ আসবে অভ্র বাবু, তখন আমি তোমাকে সুদে আসলে বুঝিয়ে দেব নে। বাবু আমি গেলাম। আমি দরজার কাছে আসতেই নীলা, ওই তুই আমাকে কি বললি? তোমার লজ্জা ভাঙানোর জন্যই কথা বলেছি।
আমি হাসতে হাসতে নিচে চলে গেলাম। দুলা ভাই, আমার বান্ধবীটা কই? ওই যে আসতেছে। আমি সিঁড়ির দিকে হাত দেখি, তারপর আমি নীলার ঈশিতা নাস্তা করে নিলাম। আমি বাকিরা আগেই নাস্তা করে দিয়েছে। দুলা ভাই, আপনি রেডি তো? কেন হঠাৎ ঈশিতার আম্মু এসে? তোমরা দুজন ঈশিতার সাথে শপিং মলে যাও, আর শপিং মলে গেলে ঈশিতার হবু জামাইও আসবে। জি আঙ্কেল। তারপর আমরা তিনজন একটা মাইক্রোতে করে বেরিয়ে পড়লাম। অবশ্য গাড়িটা ঈশিতাই চালাচ্ছে, আমি আর নীলা পিছনে বসেছি। গাড়িটা পথ বেয়ে চলছে আর আমি বাহিরে প্রকৃতি জানালার কাছ দিয়ে দেখছি। নীলা আমার হাতে হাত রাখতেই আমিও তাকাতেই ওর সামনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি আর কিছু বললাম না। তারপর সবাই মিলে গাড়ি পার্কিং করে বের হয়ে আসতেই দুজন আমাদের দিকে এগিয়ে আসছে। অবশ্য একজন ছেলে আরেকজন মেয়ে। ওরা দুজন আমাদের কাছে এসে দাঁড়াতে বুঝলাম ছেলেটা আর কেউ না, ইশতার হবু জামাই, আর মেয়েটা বোধ হয় ওনার বোন। হাই, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো নেই। কেন রনি, তোর আবার কি হলো? তোর বান্ধবীটা আমাকে বিয়ের আগে যে প্যারা দিয়েছে, না জানি বিয়ের পর কি করে। আমি তোকে প্যারা দিই? দাঁড়া, তোকে বিয়ের পর বোঝাবো প্যারা কি জিনিস। ওদের কাণ্ড দেখে আমরা সবাই হাসছি, তবে এতক্ষণ বুঝলাম ওদের লাভ ম্যারেজ হচ্ছে। অভ্র, তোমাকে পরিচয় করে দিই। ও হচ্ছে রনি, আমার হবু বর, আর এ হচ্ছে আমার একমাত্র ননদ রীতা। তারপর ওরা সবাই শপিং করতে চলে গেল, আমি বাদে। আমি বাহিরে একটা টুলে বসে পাবজি খেলছি। হঠাৎ দেখলাম ওই মেয়েটা মানে রীতা এসে আমার পাশে দাঁড়ালো। হাই। আমি কালারটা শেষ করে, হ্যাঁ বলেন। আপনাকে ভেতরে ডাকতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ। তারপর আমি আর রীতা ভিতরে গেলাম। পাক্কা 3 ঘন্টা পর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। সেখান থেকে খাবার খেয়ে বাসায় ফিরলাম। তারপর বাসায় ফিরেই রুমে এসে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মেয়ের মেলা। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি নীলা ও এখানে আছে, তবে অনেকবার মেয়ের সাথে বসে গল্প করতেছে। নীলা, দেখেছিস ছেলেটা আমাদের দিকে আসতেছে? ছেলেটা কিন্তু সেই আমাকে প্রপোজ করলে আমি আজই ওকে বিয়ে করে নেব। নীলা চুপচাপ ওদের কথা মানছে, শুনছে। আর এখন দেখলাম হৃদিও বসে আছে। কি রে নীলা, অভ্র কি যে আসছে আমাকে তো বলিসনি? তোরা কি শুরু করছিস? এটা তোদের দুলা ভাই। তুই অভ্রকে কবে বিয়ে করলি? আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। তখন দুলা ভাই কেমন আছেন? ভালো। রীতির দিকে চেয়ে দেখে ওর মন খারাপ। দাদা আমাকে, নীলা রুমে আসো। আমি এই বলেই রুমে চলে আসলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার সামনে এসে, তুমি আমাকে পেয়েছোটা কি? যখন তখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিচ্ছ। নীলার দিকে তাকিয়ে দেখি ওর মুখ কালো করে আছে। দেখো, আমার সামনে একদম ভালো লাগছে না, প্লিজ বন্ধ করে এসো। নীলা এবার কান্না করতে করতে বাথরুমে চলে গেল। আচ্ছা, আমি কি এটা ঠিক করেছি নাকি ভুল? একটু পর নীলা বাথরুম থেকে বেরোলে তবে ওর চোখগুলো ফুলে গেছে, বোধহয় কান্না করেছে। নীলা এবার ওর ব্যাগটা নিয়েই নিচে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নীলার আসার কোনো পাত্তাই নেই। সন্ধ্যা নিচে গিয়ে খেয়ে আসলাম। আন্টিকে নীলার কথা জিজ্ঞেস করতে আন্টি বলল নীলা ঋষিতা কোথাও যেন গেছে। তারপর রুমে এসে মুখটা কালো করে বিছানার উপর বসে আছি। দূর কিছুই ভালো লাগছে। পকেট থেকে ফোনটা বের করে পাবজি খেলতে লাগলাম। এক ম্যাচ শেষ হতেই ফোনটা রেখে দিলাম। রাতে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে বিছানায় বসে পা দোলাচ্ছি। হঠাৎ দেখলাম নীলা রুমে এসে দরজাটা আটকে আমার পাশে ব্যাগটা রেখে বাথরুমে চলে গেল। একটু পর ও বাথরুম থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে দেখি ওকে যেন খুশি খুশি লাগছে। কোথায় গেছিলি? একটু বাহিরে গিয়েছিলাম। নীলার ব্যাগটা থেকে একটা কাগজ বের করে আমার সামনে রেখে একটা কলম আমার হাতে দিয়ে বলল, এখানে একটা সাইন করে দাও তো। আজ এমনিতে ওকে কষ্ট দিয়েছে, তাই কিছু বললাম না। কলমটা নিয়ে কাগজটা একটা সাইন করে দিলাম। কাগজটা নীলার হাতে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বিছানায় থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছি। তখন নীলা, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ঘুমাতে। সেটা তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করতেছো কি জন্য? বিছানায় এসো, ঘুমাবে। আমি কি তোমার জামাই লাগি
যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? লাগো তো। হুম। হ্যাঁ, কি কি কি? বেশি কথা না বলে আমার সাথে বিছানায় এসে ঘুমাবা। সম্ভব না। তুই আসবি নাকি আমি গিয়ে তোকে নিয়ে আনতাম? না থাক, আমি আসছি। আমি বালিশটা বিছানায় রেখে ঘুমাতে যাব, তখনই নীলা ওর বালিশটা নিচে ফেলে দিল। বালিশটা ফেলে দিল কেন? তোর বুকে ঘুমাবো তাই। উমা, মায়া তো দেখতেছি আমায় মারার প্ল্যান করতেছে। জি না, তা হচ্ছে না। কে শুনে কার কথা? নীলা আমার বুকে মাথা রাখলো, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখো নীলা, এসব ছেলে মানুষই বাদ দাও প্লিজ। আর আব্বু আম্মু মামা মামি ওরা জানলে কি হবে? কিছু হবে না। নীলা ওর মুখটা আমার বুকের উপর থেকে তুলে আমার বুকের সামনে এসে আমার ঠোঁটগুলো দখল করে নিল। একটু পর ও আমাকে ছেড়ে দিয়ে, তুই কি কিছু বুঝিস না? আমি তোকে। কি? তোর জানা লাগবে না। তারপর ও আবার আমার ঠোঁটে গালে মুখে পাগলের মতো আদর করতে থাকলো। হঠাৎ আমার হাত দুটো ওর কোমরে চলে গেল। নিজেকে যেন কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ওকে পাগলের মতো আদর করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমি ওকে আমার বুকের উপর থেকে নামাতে যাব, তখন দেখি আমাদের দুজনের কারো শরীরে কোনো কাপড় নেই। হঠাৎ আমার মনে হলো কাল রাত্রের কথা। আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। আমি নীলাকে ধাক্কা মেরে, নীলা, ওই নীলা। কি হয়েছে অভ্র? কাল রাতে আমাদের মাঝে কি হয়েছিল? কেন গো অভ্র বাবু, তুমি জানো না? তুমি আমার মতো একটা নিষ্পাপ ছেলের সাথে এটা করতে পারলে? পারলাম। ছাড়ো আমাকে। না। আমার সম্পর্কে বড় আপু হয়, বাড়ির সবাই যদি এটা জেনে যায় তখন আমি ওদের কি বলবো? আমি এবার নীলাকে বললাম, নীলা, আমাকে বিয়ে করবে? সম্ভব না। প্লিজ নীলা, আমাকে বিয়ে করো। আমি কারো কাছে খারাপ হতে চাই না। ওই একটা মানুষকে কয়বার বিয়ে করবা? মানে? আমি তোমার বিয়ে করাবো। আমি তোমাকে কবে বিয়ে করলাম? কালকে একটা কাগজে সই করছো যে, মনে আছে? রাতে? ওটাই আমাদের বিয়ের কাবিননামা। সত্যি? ওই হচ্ছেটা কি? আসলে থাক, বলা লাগবে না। চলো গোসল সেরে আসি। আমি পারবো না। আমাকে না জানিয়ে আমাকে বিয়ে করা? প্লিজ। তারপর আর কি, নীলাকে কোলে করে নিয়ে বাথরুমে গেলাম। তারপর গোসল সেরে রেডি হয়ে নিচে গেলাম। আজকে যতবারই আমার আর নীলার চোখে চোখ পড়ছে ততবার আমরা দুজনে লজ্জায়। আমি নাকি বিয়ে করেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। তাও আবার আমার নীলাপুরে থুকু নীলারে। কথাটা মনে আসতেই আমার হেব্বি হাসি পাচ্ছে। আপনারা আবার কিছু মাইন্ড করেন না। আজকে ঈশিতার গায়ে হলুদ। সবাই যে যার মতো ব্যস্ত, এক আমি বাদে। বিকালে ছাদে বসে আছি, তখনই অব্র, আমার একটা সত্যি কথা বলবে? বলো। নীলা কি সত্যি তোমার বউ? রীতি আমার দিকে এক নজরে চেয়ে আছে। একটু পর ও বলল, আচ্ছা ভাই, ভালো থেকো। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন নীলা এসে, নাস্তা করছো? নিশ্চয়। আমি কিছুই বলছি না। কি হলো, কথা বলছো না কেন? রাগ করেছো বুঝি? নিশ্চয়, এখনো চুপ করে আছি। অভ্র? আমি চুপচাপ ওর কথা শুনছি, কিন্তু কিছু বলছি না। আসলেও আজকে সারাদিন আমার সাথে একবারও দেখা করেনি, তাই নীলা গিয়ে দরজাটা আটকে বা সোজা আমার কোলে এসে বসলো। শালার মাইরি, আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। যাই হোক, আমি ওর দিকে তাকাতেই পারছি না, আর ও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ওর দিকে তাকাতেই ও আমার দিকে যে দুষ্টু হাসি দিচ্ছে। নীলা, কি হচ্ছে এসব? আসলে ও আমার সাথে যা শুরু করছে। এখনো তো কিছুই হয়নি, তবে এবার হবে। মানে? নীলার হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিল। তারপর আমার ঠোঁটে ও ঠোঁট বসিয়ে দিয়ে পাগলের মতো চুষতে লাগলাম। একটু পর ও আমাকে ছেড়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর ওর মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরল।
আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি, আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। শোনো অভ্র, তুমি শুধু আমার, আর কারণ না, বুঝলে? না। কি বললি? একটু আগেই ও আমাকে কত সুন্দর করে তুমি বলে ডেকেছিল, আর এখন তুই? ওই অভ্রের বাচ্চা। হ্যাঁ গো, মিসেস অব্রের বাচ্চা। তবে রে পাজি। আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে চুপি চুপি রুমের ভিতরে ঢুকলাম। দেখলাম নীলা নেই, আর রুমের দরজাটাও খোলা। বিছানায় বসে ফেসবুক চালাচ্ছি, তখন নাস্তা করে নাও। তুমিও নাও। তারপর আমরা দুজনে মিলে নাস্তা করে নিলাম। নীলা নাস্তার প্লেট নিয়ে রুমের দরজার কাছে গিয়ে, ইতিশার গায়ে হলুদ, তাই তোমার সাথে একেবারে রাতে ঘুমানোর সময় দেখা হবে। আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবি না। আচ্ছা নীলা, কি আমাকে জ্ঞান দিয়ে গেল নাকি থ্রেড বুঝতেছি না। যাই হোক, নিচে গিয়ে দেখি কয়েকটা মেয়ে পটাতে পারি কিনা। আপনারা আবার অন্য কিছু ভাবেন না। যাই হোক, নিচে গিয়ে এক ভাইয়ের বাইকের করে ঘুরতে গেলাম। রাতে এসে বাসায় এসে দেখি হলুদ অনুষ্ঠান চলছে। আমি নীলাকে খুঁজে পাচ্ছি না। অবশেষে দেখলাম আমার সিনিয়র বউটা হলুদ শাড়ি পরেছে। তাকে দেখতে একবারে হলুদ পরীর মতো লাগছিল। অনুষ্ঠান শেষ হলো রাত প্রায় 3টার দিকে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে পা দোলাচ্ছি, তখনই নীলা বাকি থেকে এসে ফ্রেশ হতে গেল। একটু পর ও ফ্রেশ হয়ে এসে দরজাটা আটকে দিয়ে আমার পাশে বসলো। আমার বাবুটা কি করে? তার বউয়ের কথা ভাবে। এই রে, আমি বলে ফেলছি। সত্যি? আমার ঘুম পাচ্ছে। আমারও। তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। তবে নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকালে নীলার ডাকে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে আমি আর নীলা নিচে গিয়ে নাস্তা করে আসলাম। দুপুরের দিকে জামাই চলে আসছে। সবাই জামাইকে নিয়ে ব্যস্ত, আর আমার চোখ শুধু নীলাকেই খুঁজছে। হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়তে দেখি নীলা একটা নীল শাড়ি পরেছে। আমি এক নজরেই ওর দিকে চেয়ে আছি। ওকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নামা এক নীল পরী। কি দেখো এমন করে? পরী দেখি। আমি মোটেও এত সুন্দর না। সেটা আমি জানি। কি বললি কুত্তা? এই রে, ওর প্রশংসা করতে গিয়ে আমি আবার কি বলে ফেলছি। ধুর, ঈশিতার বিয়েটা সম্পূর্ণ হলো আর আমাদের ছুটি। আমি আর নীলা বিকেলে বাসে করে বাসায় ফিরছি। অবশেষে রাতে আমরা বাসায় পৌঁছালাম। তবে বাসায় ফিরে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো করে সাজানো। বাসার ভিতরে আসতেই আমি একজনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আব্বু, কেমন আছো? তুই কেমন আছিস? ভালো। আমি আব্বুকে ছেড়ে দিয়ে বললাম, আব্বু তুমি হঠাৎ এখানে? বৌমাকে নিয়ে আসতি? আব্বুর কথা শুনে আমি বোকা বনে গেলাম। আমাকে এমন থাকতে দেখে মামি হালকা হেসে বলল, এখানে অবাক হওয়ার কিছু নেই, নীলা আমাদের সব বলেছে। মানে? তোমার আর নীলার যে বিয়ে হয়েছে সেটা আমরা সকলে জানি। নীলার দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। জি আম্মু। কি? আম্মুর কথা শুনে আমরা দুজনই লজ্জায় পড়ে গেলাম, আর তারা আমাদের এমন চাহনি দেখে হাসতে হাসতে শেষ। তোরা দুজনে ফ্রেশ হয়ে আয়। তারপর আর কি, আমি সোজা রুমে এসে বাথরুমে চলে গেলাম। আর ফ্রেশ হয়ে এসে দেখি নীলা এই রুমে বসে আছে। তুমি এই রুমে কেন? মানে? আমার রুমে তুমি কেন এসেছো? ভুলে যেও না অভ্র, আমি তোমার স্ত্রী। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে না জেনে বাসার সবাইকে আমাদের বিয়ের বিষয়টা বলা কি ঠিক হয়েছে? ওরা প্রথম থেকে সবটা জানে। কি? ওই যে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর তুমি এখানে আসার পর থেকে তোমার সাথে আমার যা যা হয়েছে সবটা ওনারা জানে। কি বলছো? সব সত্যি। কিসের কথাও কি ওদের বলেছো? আমার কথা শুনে নীলা তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। তারপর নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। রাতে নীলা আমার বুকে মাথা রেখেই ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি অনেক লোকজন এখানে। ও, আজ তো আমাদের আবার বিয়ে, মানে আমার আর নীলার। মামিকে ডেকে নাস্তা করে নিলাম। দুপুর 12:30টার দিকে নীলার কয়েকটা ছেলে বন্ধু আমাকে সাজিয়ে নিচে গিয়ে সোফায় বসালো, আর আমার পাশে নীলাকে।
তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো। একটু পর কাজী একটা পেপারে নীলার সাইন নিল। এবার আমি সাইন দিতে যাব তখনই, এই বিয়ে আমি মানি না। হচ্ছেটা কি মিম? তুমি শুধু আমার, আর কারো না। মিমের কাণ্ড দেখে আমরা সকলেই অবাক। আসলে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, তাই বাইরের লোকজন তেমন একটা নেই, শুধু নীলার কাজিন আর আত্মীয় স্বজনরা আছে। নীলা এবার আর চুপ থাকতে পারেনি। ওই ছেমড়ি, তোর সমস্যা কি রে? দেখুন আপু, আপনি চুপ থাকুন, এটা আমার আর অব্রুর বিষয়। মিমের কথা শুনে আমি তো শক খেয়ে গেলাম। আর নীলা, আমার বিয়ে ভাঙতে এসে আবার বলিস এটা তোর আর অভ্রের বিষয়, আর আমি চুপ থাকবো? হ্যাঁ দেখুন আপু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মিমের এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারিনি। কে তোমাকে ভালোবাসে? অব্র, তুমি চুপ থাকো, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। মিমের কথা শুনে আমি তো এবার নীলা গিয়ে মিমের গালে কষে দুটো থাপ্পড় বসে দিল। নীলা মিমের চুল ধরে টানাটানি শুরু করছে, আর মিম নীলার। মিমের আম্মু এসে ওকে এক পাশে নিয়ে গেল, আর আমি নীলাকে। মামা মামি গিয়ে মিমকে বোঝাতে লাগলো। প্রায় আধ ঘন্টা বোঝানোর পর অবশেষে মিমের আম্মু জোর করে মিমকে ওনার সাথে বাসায় নিয়ে গেল, আর নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। নীলা, সবাই দেখছে। নীলা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। এবার আমি, নীলা এবার তো ছাড়ো, নাহলে তো বিয়েই করতে পারবো না। নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিল। বিয়ের কাজ শেষ করে নীলারকে নিয়ে আমার বাসায় ফিরছি, কুমিল্লায়। বাসায় ভিতরে ঢুকতেই দেখি আমার হারামি বন্ধুগুলো বসে আছে। রাতে ছাদে দাঁড়িয়ে হারামিদের সাথে গল্প করছি। রাত 11টার দিকে ওরা জোর করে আমার বাসার ঘরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দরজাটা আটকে সামনে যেতেই নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখন, তোমার জায়গা এখানে নয় পাগলি, এখানে, বুঝলে? নীলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেই আছে, হয়তো আমাকে হারানোর ভয়। ওই পাগলি, কাঁদছো কেন? আর যদি মিম? তোমার অজু আছে? তারপর আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, নতুন জীবন শুরু করার আগে। ওগো, শুনছো? আমার না হেব্বি হাসি পাচ্ছে। কেন? জানি না। ধ্যাত, আমার একটা ইয়ে লাগবে। হবে না। কেন? আমাকে প্রপোজ করছিস? না। তাহলে আগে প্রপোজ কর। কি হলো? বিছানার উপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে 1000টা ভুল করলেও রেখে দিব শুধরানো তালিকায়। ভালোবাসি, ভালোবেসে যাব এই হৃদয়ের অট্টালিকায়। আই মিসেস অব্র, আমি তোমাকেই ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। আই লাভ ইউ। আমিও তোকে ভালোবাসি। নীলা আমাকে জড়িয়ে ধরলো, আর আমি ওর কপালে ভালোবাসার পরও সেঁকে দিলাম। হঠাৎ ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিল, আর বাকিটা ইতিহাস। আর হ্যাঁ, যেটা বলছিলাম, গল্পটা এখানেই শেষ।